এখনকার দিনে অনেক অল্প বয়স থেকেই হাঁটুর সমস্যা দেখা যায়। সিঁড়ি ভাঙতে গেলে কষ্ট হয়, হাঁটু মুড়িয়ে বসতে গেলে ব্যথা করে। কিন্তু আপনারা কি জানেন আপনাদের হাঁটুর সমস্যার চিকিৎসার জন্য কাইরোপ্র্যাকটিক চিকিৎসার ভূমিকাটা কি? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের হেলথ কথার এপিসোডে আমি সংযুক্তা চলে এসেছি এবং কাইরোপ্র্যাকটিক চিকিৎসার সম্বন্ধে আপনাদের আরো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট অতিথি। চলুন দেখে নেওয়া যাক কে রয়েছেন আজ আমার সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন কাইরোপ্র্যাক্টর ডক্টর রাজেশ কুমার মালি। ডক্টর, ওয়েলকাম টু জিও বাংলার হেলথ কথা। হ্যালো ডক্টর, আমরা সবাই জানি যে হয়তো কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট এই টার্মটার সাথে আমরা অনেকেই পরিচিত, তবে এই চিকিৎসা পদ্ধতিটা ঠিক কিভাবে কাজ করে সেই বিষয়টা কিন্তু আমাদের অনেকেরই অজানা। তো আপনি যদি কাইন্ডলি একটু আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলেন যে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট আসলে কি এবং এটা ফিজিওথেরাপি বা বিভিন্ন ধরনের যে অর্থোপেডিক কেয়ার রয়েছে সেটার থেকে এটা কিভাবে আলাদা? ভেরি নাইস কোশ্চেন। আচ্ছা, কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টটা একটা নতুন ট্রিটমেন্ট ফর আওয়ার ইন্ডিয়ান কালচার। এটা কিন্তু বিদেশে অনেক দিন থেকে 1872 থেকেই চলছে, কিন্তু আমাদের দেশে রিসেন্টলি এসছে। এখানে আমরা কি করি, আমরা অ্যালাইনমেন্টটাকে কারেকশন করি। ব্যথা হয় কেন? দেখুন, মডার্ন সায়েন্সে বা যারা ব্যথা নিয়ে আসে তারা অন্য অন্য জায়গায় যায়, অর্থোপেডিক, ফিজিওথেরাপি অথবা কাইরোপ্র্যাক্টরের কাছে যায়, তো ব্যথা নিয়ে যায়। ব্যথা হয় কেন? আমরা ওয়ান স্টেপ বিহাইন্ড আসি কি ব্যথা হয় কেন। ব্যথা হয় মিসঅ্যালাইনমেন্ট জন্যে, ওই জায়গা সোয়েলিং হয়ে যাওয়ার জন্যে ব্যথা হয়, অথবা ট্রমার জন্য ব্যথা হয়। তো আমরা কি করি, যে ট্রমা থাকে তার জন্য যে মিসঅ্যালাইনমেন্টটা থাকে সেই মিসঅ্যালাইনকে আবার অ্যালাইন করে দিই। তার জন্য আমাদের স্পেশাল প্রসেস আছে। ফার্স্ট আমরা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার পরে যদি প্রয়োজন হয় কিছু এক্স-রে করি। এক্স-রে করার পরে অ্যালাইনমেন্টটাকে আবার রিপোজিশন করে দিই। রিপোজিশন করার পরে পেশেন্ট অটোমেটিক ব্যথা কমে যায়, সোয়েলিং কমে যায়। ফর এক্সাম্পল, যদি কোনো পেশেন্ট কেউ আসছে অথবা বাথরুমে স্লিপ করে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আমাদের এই ইলিয়াম বোনটা আইদার সামনের দিকে চলে যায় অথবা পিছন দিকে চলে আসে। এইটা আমরা পিআই ইলিয়াম অথবা এএস ইলিয়াম বলি। এবার এইটা হয়ে গেলে যখন পিআই ইলিয়াম হয়, কোমরে সব সময় ব্যথা থাকে, মানে যে বেল্ট এরিয়াটা থাকে ওইখানে সব সময় ব্যথা থাকে। এবার আপনি ওষুধ খেলেন, 2 ঘন্টা আরাম থাকবে, আবার 2 ঘন্টার পরে কিন্তু ব্যথাটা ন্যাক করতে শুরু করে দেবে। এক্সারসাইজ করলেন। আচ্ছা, এক্সারসাইজ করলে যায় না কেন? বিকজ একটা ইলিয়াম সামনের দিকে গেছে কিন্তু একটা নিজে জায়গা আছে। তো আমরা যখন এক্সারসাইজ করি কি হবে, এটা বেশি গিয়ে আরো প্রেশার দেবে, আরো ওই জায়গাটা সোয়েলিং করবে, আরো ব্যথা বেড়ে যাবে। তো আমাদের কাজ কি হয়, আমরা অ্যাসেসমেন্ট করি, আবার এই যে বোনটা সামনের দিকে গেছে তাকে আবার রিভার্স করে দিই। তো ডক্টর, আপনার কাছে নিশ্চয়ই অনেক পেশেন্টস অনেক ব্যথার জন্য এসে থাকে, হ্যাঁ, বাট আপনার এক্সপিরিয়েন্সে সাধারণত হাঁটু রিলেটেড বা নি রিলেটেড কি কি প্রবলেমস এর জন্য পেশেন্টসরা আসেন? আচ্ছা, ভেরি বার্নিং কোশ্চেন। কেন আজকে দেখা যাচ্ছে, আগে দেখতাম আমরা কি একটা সার্টেন এজের পরে, মানে 50, 60, 70s বয়স পরে, অত মানে 70 ইয়ার্স 60 ইয়ার্স পরে লোক কিন্তু হাঁটু ব্যথা নিয়ে আসতো। কিন্তু এখন দেখা যাচ্ছে 30-35 ইয়ার্স পরে কিন্তু লোক হাঁটু ব্যথা নিয়ে আসছে। এই প্রসেসটাকে, এই প্রবলেমটাকে বলে অস্টিও আর্থরাইটিস। এবার অস্টিও আর্থরাইটিসটা কি? অস্টিও মানে বোন, and arthritis means inflammation of the joint. আচ্ছা, আমি একটা হাঁটু আপনাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের নি জয়েন্ট। এবার যখন এই নি জয়েন্টে ইনফ্লামেশন হয়ে যায় তখন কিন্তু এটা অস্টিওআর্থ্রাইটিস হয়ে যায়। এইখানে স্ট্রাকচারের মধ্যে 2টো বোন, আমাদের নিচে থাকে টিবিয়া ফিবুলা, উপরে থাকে ফিমার, আর এই মাঝখানে যেটা আছে এই কোশনটা, মানে এইখানে আছে মেনিসকাস, এইখানে আছে কার্টিলেজ, আর ভগবান আমাদেরকে এই 4টে লিগামেন্ট দিয়েছে এস্টাবলিশমেন্ট রাখার জন্য, স্ট্যাবলড রাখার জন্য। কেন? আমরা হাঁটুর উপরে দৌড়াই, হাঁটুর উপরে জাম্প করি। এবার এই কুশন যদি না থাকে তাহলে জাম্প করলে কি হবে, একটা হাঁটু একটা বোনের সঙ্গে টাচ করে যাবে, ফ্রিকশন হয়ে যাবে, সোয়েলিংটা আরো বেড়ে যাবে। তার জন্য একটা কুশন দেওয়া আছে। সাপোজ করুন আমাদের ঘরে টিভি আসলো বা এসে আসলো, তার মধ্যে চারিদিক থেকে শোলা দেয়া থাকে,
রাইট। হ্যাঁ, কেন যেন জার্কটা ডাইরেক্ট আমাদের ইউটেন্সিলস উপরে না পড়ে, এইরকম এই দুটো জয়েন্ট হাড়ের মধ্যে কুশন দেয়া থাকে, এই কুশনটা মেনিসকাস বলা হয়। হ্যাঁ, এই আমাদের কি করে জার্কটাকে অ্যাবজর্ব করে নেয়। আর এই যে লিগামেন্টগুলো আছে, একটা হয় ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, আর এইদিকে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট অ্যান্ড পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এই চারটে লিগামেন্ট আমাদের নি জয়েন্টটাকে স্টেবল করে রাখে। এর ফলেই কিন্তু আমরা নানা রকম ভাবে দৌড়াতে পারি, জাম্প করতে পারি, আর কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনি শুনে রেখেছেন নিশ্চয়ই কি লিগামেন্ট ভেঙে গেছে, বা প্লেয়ার যারা ফুটবল খেলে, হ্যাঁ রাগবি খেলে, অথবা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাদের কোনো লিগামেন্ট একটা ছিঁড়ে যায়। যখন লিগামেন্ট ছিঁড়ে যায়, নি জয়েন্টটা পুরো আনস্টেবল হয়ে যায়। তো ডক্টর, এইরকম ধরনের সিচুয়েশন যেখানে লিগামেন্টের চোট হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্টের জন্য বা স্পোর্টসের জন্য হাড়ে পেন হয়েছে, তো সেই ক্ষেত্রে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টে কি কি পদ্ধতি রয়েছে বা কি কি ভাবে ট্রিটমেন্ট করা হয়? আচ্ছা, ট্রিটমেন্ট বলার আগে আমি একটু সিমটমসগুলো বলে নিই। হ্যাঁ, আর্থ্রাইটিস হলে সিমটমসগুলো কি হবে? আর্থ্রাইটিস হলে সিমটমস হবে হাঁটুগুলো সোয়েল হয়ে যাবে, হাঁটুর মাঝখানে সোয়েল হয়ে যাবে, স্পেশালি ভিতর দিকে যেটা মিডিয়াল সাইডটা, এইখানে সোয়েলিং চলে আসে। পেশেন্ট ইনিশিয়াল স্টেজে এর 4টে স্টেজ হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4। গ্রেড 1-এ দেখা যাবে সিঁড়িতে উঠছে অথবা নামছে, তখন ব্যথা হলো, বা মেঝেতে বসে উঠছে, তখন ব্যথা হলো। পেশেন্ট একটু গরম ঠান্ডা সেক দিয়ে ইগনোর করে চলে গেল। তারপরে সেকেন্ড স্টেজ আসলো, ব্যথা আরও বাড়ে। থার্ড স্টেজে যেতে যেতে কিন্তু রাত্রিবেলা শোয়ার কন্ডিশনেও ব্যথা হয়। আর গ্রেড 4-এ তো সবসময়ই ব্যথা থাকে, 24 আওয়ার্সই ব্যথা থাকে। তো এবার আমাদের রোল কি হচ্ছে? আমাদের রোল হচ্ছে কি, যখনই একটা অস্টিওআর্থ্রাইটিস হয়ে যায় তখন কি করণীয়? প্রথম কথা হচ্ছে আমরা এই যে নি জয়েন্টকে অ্যালাইনমেন্টগুলোকে প্রপার করি। যখনই অ্যালাইনমেন্ট ডিস্টার্ব হয়ে যাবে, সাপোজ করুন কি যদি এই টিবিয়া অথবা ফিমার একটুখানি রোটেট হয়ে গেল, তখন স্পেসগুলো কমে যায়, আর এইখানে সেন্সর পয়েন্টগুলো প্রেস হতে থাকে, আর ফলে ব্যথা হতে থাকে। তো আমরা প্রথম এই বোনগুলোকে অ্যালাইনমেন্ট কারেকশন করি, তারপরে মাসলসগুলোকে। আচ্ছা, একটা জিনিস আমি এড করতে চাইবো এখানে, কি নি জয়েন্টে আর্থ্রাইটিস হওয়ার জন্য 3টে জয়েন্ট রেসপন্সিবল। নি জয়েন্ট তো ইটসেলফ, তার সঙ্গে অ্যাঙ্কেল অ্যান্ড হিপ। অ্যাঙ্কেল আর হিপ এর সঙ্গে অ্যালাইনমেন্ট করতে হয়। যদি এটা অ্যালাইনমেন্ট না হয়, তাহলে কিন্তু এই ট্রিটমেন্টটা বেশি দিন রিলিফ থাকবে না। তার অ্যাঙ্কেল, আচ্ছা আমরা দেখেছি ম্যাক্সিমাম কেসে কারো অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়েছে, বা রাস্তা চলতে গিয়ে পা স্লিপ হয়ে গেল, অ্যাঙ্কেল টুইস্টিং ইঞ্জুরি হয়ে গেল, তার কিছুদিন পরে দেখা গেল বেশ তার হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেল, এবার হিপের ব্যথা শুরু হয়ে গেল। তো অ্যাঙ্কেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যাঙ্কেলটা কারেকশন করতে হবে, তারপরে নি জয়েন্টটা কারেকশন করতে হবে, তারপরে হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস মাসলগুলোকে যে টাইট থাকবে, মোস্ট প্রবাবলি হ্যামস্ট্রিংগুলো টাইট হয়ে যায়, সেগুলোকে রিলিজ করতে হবে, কোয়াড্রিসেপসকে স্ট্রেংথেনিং করতে হবে। এইগুলো করা যায়, তখন গিয়ে একটা অপটিমাম লেভেল অফ রেজাল্ট আসে অস্টিওআর্থ্রাইটিস প্রবলেমে। ডক্টর, আপনি বারবারই বলছেন যে আমরা পেইন থেকে রিলিফ পেতে পারি যদি মাসলসগুলোকে বা যেখানে সমস্যাটা আছে সেই জায়গাটাকে রিলিজ করা হয়, প্রেশারটা রিলিজ করা হয়। তো এই ক্ষেত্রে মানে কাইরোপ্র্যাকটিক প্র্যাকটিসের ক্ষেত্রে সেই রিলিজ অফ প্রেশারটা কিভাবে করা হয়? আচ্ছা, প্রথম কথা হয় কি, যখন আমরা বোনগুলোকে লাইন করি 80% মাসলসগুলো নিজে নিজে রিলিজ হয়ে যায়। ফর এক্সাম্পল, যদি আপনি হ্যাঙ্গার হয় না, আমরা জামা টামা টাঙি, তো যদি আপনার হ্যাঙ্গারটা বেঁকে থাকে, আপনি যে কোনোভাবে জামা আয়রন করে রাখবেন, আপনার জামাটা কুচিয়ে যাবে। তো বোনটা হচ্ছে আমাদের হ্যাঙ্গার, অ্যান্ড মাসলসগুলো হচ্ছে কাপড়। তো যখন অ্যালাইনমেন্ট কারেকশন করে দেবো, আপনার হ্যাঙ্গারটা ঠিক আছে, আপনার জামা স্ট্রেট থাকবে। তো আমরা যখন অ্যালাইনমেন্ট কারেকশন করে দিই, 80% অফ মাসল বিকাম নর্মাল, বাট যারা অনেকটা স্টিফ হয়ে গেছে সেগুলোকে রিলিজ করতে হয়। তার আমাদের মায়োফেসিয়াল রিলিজ আছে, কাইরোপ্র্যাকটিকে, অস্টিওপ্যাথিতে কিছু
আমাদের রিলিজ প্রসেস আছে, সেইগুলো দিয়ে রিলিজ করি, অ্যান্ড স্ট্রেংথেনিং প্যাটার্নস, স্ট্রেংথেনিং এক্সারসাইজ দিয়ে যে কোয়াড্রিসেপ মাসলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেনিং করে দিই, অ্যান্ড পেশেন্ট নর্মাল লাইফ লিড করে যায়। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আপনি ইতিমধ্যেই আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে কাইরোপ্র্যাকটিক প্র্যাকটিস কিভাবে আমাদের হেল্প করতে পারে। তবে তাও আমাদের মধ্যে যে দর্শকরা আছেন যারা দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন অথচ স্টিল ডক্টরের কাছে যেতে ভয় পাচ্ছেন, আপনি তাদের উদ্দেশ্যে কি টিপস দেবেন? দেখুন, যারা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে ভুগছেন তাদের সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যদি ওবেস থাকে একটু ওয়েট রিডিউস করতে হবে। নাম্বার 2, যদি সুইলিং থাকে ওইখানে আইস প্যাক দিতে হবে রেগুলারলি 7 to 10 days, 8 to 10 minutes twice in a day, যেহেতু সুইলিংটা একটু কমে যাবে। অ্যান্ড যে টাইট মাসলসগুলো আছে, হ্যামস্ট্রিং আছে, কোয়াড্রিসেপস আছে, তাদের উপরে একটু হট কম্প্রেশন দিতে হবে, ওয়াক করতে হবে, হ্যাঁ, বিকজ মোশন ইজ লোশন। যখনই আমরা ওয়াক করি আমাদের মাসলগুলোর একটা ইনিশিয়াল এক্সারসাইজ শুরু হয়ে যায়, আমাদের মাসলের মুভমেন্ট শুরু হয়ে যায়, ক্যালসিয়ামে ফ্লো শুরু হয়ে যায়, অস্টিওপোরোসিসটা ডিলে হয়ে যায়। সেই জন্য পেশেন্টকে নিশ্চয়ই ওয়াক করতে হবে তার রেঞ্জে। যদি কেউ 1 মিনিট হাঁটতে পারছে, ওয়াক ফর 1 মিনিট, 2 মিনিট হাঁটতে পারছেন 2 মিনিট হাঁটুন, কিন্তু হাঁটুন, হাঁটাটা বন্ধ করবেন না, কেন হাঁটা বন্ধ করলে কিন্তু আপনি জিনিসটাকে আরও বাড়াচ্ছেন, আরও এগ্রাভেট করছেন। আর জয়েন্টে ইনফ্ল্যামেশন না বাড়ে সেটা একটু খেয়াল রাখবেন। জোর করে মেজে বসতে হবে না, কেন আগে একটা প্রসেস চলতো, একটা টেকনিক চলতো, নো পেন নো গেইন, কিন্তু এটা সব জায়গা অ্যাপ্লিকেবল নয়। কি না আমি ব্যথা দিয়ে বসবো তবে আমার ঠিক হবে, তা নয়। আপনি আরও জয়েন্টটাকে স্টিফ করবেন, জয়েন্টটাকে ইনফ্লাম করবেন, আর আপনার কিন্তু সিভিয়ারিটি, আপনার সিমটমগুলো আরও সিভিয়ার হয়ে যাবে, আপনার বেশি কষ্ট হবে। তার জন্য আইসিং ইজ ইম্পর্টেন্ট, হট প্যাক important, walking important, yes, consult with concerned person, if possible consult with chiropractors, and you can get optimum relief in minimum period of time. কেন, যেহেতু আমরা অ্যালাইনমেন্টটা কারেকশন করে দিই, এবার যখনই আপনি অ্যালাইনমেন্টটা কারেকশন করে দেবেন আপনার 70 থেকে 80% প্রবলেম সাবসাইড হয়ে যায় ইনস্ট্যান্ট। That is in 3 to 4 sittings. It depends upon the first severity of problem, chronicity of problem, and longevity of problem, and also কি কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। আগে সমস্যাটা আইডেন্টিফাই করাটা খুব জরুরি। ইয়েস, যদি সমস্যাটা না আইডেন্টিফাই হয়, এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা ডিসকাস করতে ভুলে গেছি, দ্যাট ইজ পাটেলা। এই হাঁটুর উপরে একটা মালাই চুকি থাকে, দ্যাট ইজ পাটেলা। পাটেলাটা একটা কিন্তু যত ছোট বোন থাকে আমাদের শরীরে তত কিন্তু বেশি তার ইম্পর্টেন্স। এই ছোট পাটেলাটা যদি এটা 4 রকম ফল্টে যায়, এটা চলে যায় সুপিরিয়ার, ইনফিরিয়ার, মিডিয়াল আর ল্যাটারাল, 4 দিকে যেতে পারে, অথবা সুপিরিয়ার, ল্যাটারাল, ইনফিরিয়ার, মিডিয়াল এইরকম যায়। এবার এই পাটেলাটা এইদিকে অথবা এইদিকে অথবা এইদিকে অথবা এইদিকে, এবার এটা ফাইন্ড আউট করতে হয়, আমরা অ্যাসেসমেন্ট করেই জেনে যাই, অথবা এক্সরে দেখলে আপনি জানতে পারবেন কি কোন দিকে গেছে। পাটেলাটাকে নিজে জায়গা নিয়ে আসতে হবে। কেন, যদি পাটেলা নিজে জায়গা না আসে আমাদের হ্যামস্ট্রিংগুলো, কোয়াড্রিসেপ মাসলটা কোনোদিনই কিন্তু ব্যালেন্স হবে না। আর কোয়াড্রিসেপস ব্যালেন্স না হয় তো এটা কোয়াইট ইম্পসিবল টু গিভ অপটিমাম রিলিফ টু দ্য পেশেন্ট। মানে যে জায়গাগুলো বা যে মাসলসগুলো যেখান থেকে সরে গেছে সেইগুলোকে ঠিক জায়গায় ফিরিয়ে আনাটাই, বোনগুলোকে যে বোনগুলো যেখান থেকে সরে গেছে সেগুলোকে ঠিক জায়গায় ফিরিয়ে আনাটাই হচ্ছে মেইনলি কাইরোপ্র্যাকটিক চিকিৎসা আমরা বলতে পারি। Yes. In a specific process, without giving pain, without hurting patient, without giving a further injury, এটা খুবই সেফ। Yes, in a safe hand with a proper good chiropractor হাতে যদি যায়, it is fully safe, কোনো ভয় পাওয়ার কিছু নেই। থ্রাস্ট মানে একটা সাউন্ড বেরোয় সেটার জন্য কোনো ভয় পাওয়ার কোনো ইয়ে নেই। আর প্রত্যেকটা জয়েন্টই কিন্তু সাউন্ড আসবে, ওইটা কিন্তু ম্যান্ডেটরি নয়।
হ্যাঁ, কেন সবসময় আসে না। তো পিপল থট কি এখন ইউটিউবে একটা চলে যে সব জয়েন্টে ক্রাং ক্রুং হতে হবে, তা না। হ্যাঁ, কিন্তু ইট ইজ ভেরি এফেক্টিভ, ইটস আ মডার্ন সায়েন্স অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট, ইউ ক্যান হ্যাভ আ ট্রিটমেন্ট অ্যান্ড সি দ্য ম্যাজিক। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আপনি এতগুলো ইনসাইটফুল ইনফরমেশন শেয়ার করলেন আমাদের সাথে, এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই অনেকটাই রিলিফ পাচ্ছেন এটা ভেবে যে তাদের হাঁটুর সমস্যা, মানে স্পেশালি যারা এত দিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন তাদের রিলিফ দেওয়ার জন্য কিন্তু এত নতুন এত সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি রয়েছে। এবং আপনাদেরকেও বলি, আপনাদের মনে আরও যা যা প্রশ্ন থাকবে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ও এরকমই হেলথ কথার এপিসোড আরও দেখার জন্য, আরও নতুন নতুন বিষয়ে জানার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।